নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো এখানটা তোমরা দেখো যে জেট বায়ু। এর আগের দিনে পড়েছিলাম যে জেট বায়ু। আজকে যে প্রশ্নটি সেটা একটু শুনে নাও, যে ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব। ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব। আচ্ছা, এই জেট বায়ুর প্রভাব পড়ানোর আগে আমি একটু বলে নিই, আগের দিন এটা বলা হয়নি, আমি আজকে একটু বলে দিচ্ছি, তোমরা বিষয়টা একটু জেনে রাখো। দেখো এখানটা দেখা যাচ্ছে জেট বায়ু বা জেট স্ট্রিম, জিওস্ট্রপিক বায়ু, রোজবি তরঙ্গ। তোমরা এরকম যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে কখন কোনটা কাকে বলে কি বলবে? হ্যাঁ, এই তিনটা বিষয় কিন্তু প্রায় একই রকম, কিন্তু পরীক্ষায় আসলে কীভাবে একটু লিখবে এবং বিষয়টা একটু জেনেও রাখো, তোমাদের কাজে লাগবে। দেখো এখানটা আছে কি, প্রথমে আমি দেখি জিওস্ট্রপিক বায়ু। দেখো জেট বায়ু তোমরা জানো, জেট বায়ু কি, যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে বা স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে, মানে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে কত প্রায় 8 থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই তো 8 থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে একটা সংকীর্ণ পথ দিয়ে সর্পিল গতিতে প্রচণ্ড গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় কিন্তু জেট বায়ু বা জেট স্ট্রিম, তাই তো? তাহলে কি বলবে জেট বায়ু বা জেট স্ট্রিম? কি বলবে যে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে অর্থাৎ 8 থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে সংকীর্ণ পথ দিয়ে সর্পিল গতিতে প্রচণ্ড বেগে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জেট বায়ু। এবার জিওস্ট্রপিক বায়ু কি? দেখো জিওস্ট্রপিক বায়ু একই। জিওস্ট্রপিক বায়ু হলো ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে ওই 8 থেকে 12 কিমি উচ্চতায়, হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব দিকে যে বায়ু প্রবাহিত হয় একদম সারা বছর কন্টিনিউস প্রবাহিত হতেই থাকে, সেই বায়ু হলো কি বলতো জিওস্ট্রপিক বায়ু। মানে এক ধরনের জিওস্ট্রপিক বায়ু কিন্তু হলো জেট বায়ু। তাহলে জিওস্ট্রপিক বায়ুটা কিন্তু একদম আছেই, এই জিওস্ট্রপিক বায়ুরই একটি ভাগ জেট বায়ু বা জেট স্ট্রিম। তাহলে জিওস্ট্রপিক বায়ুটা তোমরা বুঝতে পারলে, যে জিওস্ট্রপিক বায়ু যদি আসে তোমরা কি বলবে? তোমরা বলবে যে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে বা 8 থেকে 12 কিমি উচ্চতায় বা ট্রোপোস্ফিয়ারের উপরের অংশে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে পশ্চিম থেকে পূর্ব দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জিওস্ট্রপিক বায়ু। দেখো জিওস্ট্রপিক বায়ু কখন সৃষ্টি হয় জানো? যখন বায়ুর চাপের ঢাল শক্তি, মানে ওখানে তো বায়ুর চাপের ঢাল আছে কিন্তু উপরে বায়ুর চাপের একটা ঢাল, এই বায়ুর চাপের ঢালের শক্তি এবং কোরিওলিস বল, এই দুটোর মধ্যে যখন ভারসাম্য হয় তখনই কিন্তু জিওস্ট্রপিক বায়ুর সৃষ্টি হয়। তোমাদেরকে বলতে পারো যে জিওস্ট্রপিক বায়ু কখন সৃষ্টি হয়, তোমরা বলবে যে বায়ুর চাপের ঢাল, যে শক্তি এবং কোরিওলিস বল, এই দুটো যখন একটা ভারসাম্য অবস্থায় আসে তখনই জিওস্ট্রপিক বায়ুর সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে জেট বায়ু বা জেট স্ট্রিম বা জিওস্ট্রপিক বায়ু তোমরা বুঝতেই পারলে যে এক ধরনের জিওস্ট্রপিক বায়ু হলো কোনটা, জেট বায়ু বা জেট স্ট্রিম। এবার রোজবি তরঙ্গ কি? দেখো রোজবি তরঙ্গ কিন্তু একই। রোজবি তরঙ্গ কি, যে 1939 সালে রোজবি এই তরঙ্গটি প্রথম খুঁজে পান, তাই তার নাম অনুসারে বলে রোজবি তরঙ্গ। তিনি কি খুঁজে পান? তিনি দেখেন যে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে ওই 8 থেকে 12 কিমি উচ্চতায় যে প্রচণ্ড বেগে, একদম প্রচণ্ড বেগে তরঙ্গের মতো একদম পশ্চিম থেকে পূর্ব দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হয় রোজবি তরঙ্গ। এর নামকরণ করেন কে? রোজবি, তাই তার নাম হচ্ছে রোজবি তরঙ্গ। এটা কিসের মতো? তরঙ্গের মতো প্রবাহিত হয়। কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। কিরকম? প্রচণ্ড গতিবেগে প্রবাহিত হয় রোজবি তরঙ্গ, একদম তরঙ্গের ন্যায়। ওকে, আচ্ছা। আর যে জেট বায়ু তো জানলে, জিওস্ট্রপিক বায়ু জানলে, রোজবি তরঙ্গ। রোজবি তরঙ্গ কি একদম 5 থেকে 6000 কিমি পর্যন্ত দীর্ঘ হয়। হ্যাঁ, তাহলে এইভাবে তোমরা কিন্তু জেট বায়ু বা জেট স্ট্রিম, জিওস্ট্রপিক বায়ু, রোজবি তরঙ্গ তিনটাই কিন্তু সুন্দর করে তোমরা আসলে কিন্তু লিখবে, যে সামান্য একটু শুধু পার্থক্যদের মধ্যে, এরা সবাই প্রায় একই জায়গায় একই ধরনের বায়ু। আচ্ছা, এইবার চলো যেটা তোমাদেরকে আমি বলবো, দেখো যে প্রশ্নটা হলো, এখানে প্রশ্নটা লিখিনি, তোমাদেরকে বলে দিই যে ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো, এটা হলো প্রশ্ন। সবার প্রথমে দেখে নাও আগে, দেখো এটা যখন আসবে না যে ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব, প্রথমে তোমরা ভূমিকা একটু জেট বায়ুটা লিখে নেবে। জেট বায়ুটা কি? যে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে অর্থাৎ 6 থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে সংকীর্ণ পথ দিয়ে সর্পিল গতিতে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জেট বায়ু। তারপরে লেখা ভারতের জলবায়ুর উপরে জেট বায়ুর প্রভাব নিম্নে আলোচনা করা হলো, বা তোমরা লিখবে যে ভারতের জলবায়ুর উপরে জেট বায়ুর প্রভাব হলো, দিয়ে তারপরে তোমরা লিখবে। এবার দেখো কি লিখবে,
দেখো জেট বায়ুর তিনটা ভাগ, জেট বায়ুকে কয় ভাগে ভাগ করে? 3 ভাগে ভাগ করে। এবার কি কি 3 ভাগে ভাগ করে দেখো, এখানে 3 ভাগ হলো, একটা হলো মেরু সীমান্ত জেট বায়ু, তারপরে কি আছে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, আর একটা আছে কি ক্রান্তীয় পূবালী জেট বায়ু। এই 3টা ভাগ আছে। এই 3টা ভাগের মধ্যে এই যে দুটো ভাগ আছে এখানটা, এই দুটো ভাগ উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু আর ক্রান্তীয় পূবালী জেট বায়ু, এই দুটো বায়ু ভারতের জলবায়ুর উপর সব থেকে বেশি প্রভাব ফেলে। এই দুটো বায়ু, এবার এই দুটো বায়ুর প্রভাব এখন তোমাদের আমি সামনে আলোচনা করব। দেখো এখানে একটা বিষয় দেওয়া আছে, তোমরা দেখো এখানটায় যে প্রথমে লিখলাম যে ভারতের জলবায়ুর উপর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাব, মানে এর প্রভাব উপক্রান্তীয় পশ্চিমা, ভারতের জলবায়ুর উপর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাব। যে প্রথম পয়েন্টটা করবে যে ভারতের জলবায়ুর উপর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাব, এটা লিখে এইবার তোমরা লিখবে যে কিভাবে লিখবে। দেখো দেখো এটা যখন লিখবে তোমরা সবার প্রথমে তোমরা এইভাবে লিখবে। আচ্ছা, ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কখন প্রবেশ করে? দেখবে জুন জুলাই মাসে, আর ফিরে যায় কখন? অক্টোবর নভেম্বর মাসে। মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত থেকে ফিরে যায় কখন? অক্টোবর ও নভেম্বর মাসে, এটা মনে রাখবে। তাহলে তোমরা এইখানটা লিখবে, এইটা যখন স্টার্ট করবে তোমরা লিখবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অক্টোবর ও নভেম্বর মাসে যখন ভারত থেকে ফিরে যায় তখন ভারতের উপর এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর আবির্ভূত হয় বা আবির্ভাব ঘটে। তাহলে আবার শুনে নাও, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অক্টোবর নভেম্বর মাসে যখন ভারত থেকে ফিরে যায় বা ভারতের উপর দিয়ে যখন ফিরে যায় তখন ভারতের উপর এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর আবির্ভাব ঘটে। আর এই বায়ু থাকে কত? প্রায় 6-7 মাস। তাহলে কখন? অক্টোবর নভেম্বর মাসে যখন ফিরে যায়, মানে অক্টোবর নভেম্বর মাসে আবির্ভাব ঘটে। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মে মাস পর্যন্ত এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু ভারতের উপর থাকে, ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়। ওকে, তাহলে এটা তোমরা বলবে। তাহলে আবার কি বলবে ভালো করে শুনে নাও, যে অক্টোবর নভেম্বর মাসে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের উপর দিয়ে ফিরে যায় তখন ভারতের উপর এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর আবির্ভাব ঘটে এবং এই বায়ু ভারতে মে মাস পর্যন্ত অবস্থান করে। যে বছর এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর সক্রিয় থাকে, ভারতের উপর খুব শক্তিশালী থাকে, সেইবার ভারতের শীতের প্রকোপ বেশি। এটা বলবে যে উপক্রান্তীয় জেট বায়ু যে বছর ভারতের উপর খুব সক্রিয় থাকে সে বছর ভারতে শীতের প্রকোপ বেশি। তো তোমরা সাধারণভাবে দেখবে যে এবার খুব শীত পড়বে আমাদের দেশে ভারতে, তখন বুঝবে যে এবার উপক্রান্তীয় জেট বায়ু সক্রিয়। তাহলে এটা সুন্দর করে তোমরা কিন্তু লিখে দিতে পারবে। এবার একটা বিষয় দেখো, এই উপক্রান্তীয় জেট বায়ু কী হয়, আমি শুধু উপরের অংশটা শুধু অল্প এঁকে দিয়ে তোমাদেরকে দেখাই। এই যে মনে করো ভারতের এই অংশটা যে আছে, এই যে এই অংশটা, তো এইখানটায় এটা তো এই জায়গা দিয়ে এখানে নেপাল, এইখানে দেখো এই পুরোটা যদি হিমালয় পর্বত, একদম এই জায়গাটা যদি হিমালয় পর্বত ধরি, এটা হিমালয় পর্বত পুরোটা, এটা হিমালয় পর্বত। এবার কি হয়, এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু যখন পশ্চিম দিক থেকে আসে, এই দিক থেকে আসে যখন এইখানে যখন আসে হিমালয় পর্বত যখন ধাক্কা খায়, হিমালয় পর্বতে ধাক্কা গিয়ে না দুটো শাখা হয়ে যায়, একটা হিমালয়ের উত্তর দিক দিয়ে চলে যায় আর আরেকটা হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে যায়। এটা উত্তর দিক দিয়ে, এটা উত্তর, এটা দক্ষিণ। তোমরা কি করবে যে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু যখন হিমালয় পর্বতে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে এটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি শাখা হিমালয়ের উত্তর দিক দিয়ে আর একটি শাখা হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়, হয়ে হিমালয় পর্বত পার হয়ে গিয়ে এই দুটো এইখানটা গিয়ে মিলিত হয়ে যায়, মিলিত হয়ে গিয়ে আবার এই বিভক্ত হয়ে যায়। ওকে, তাহলে এটা লেখার পর নিচে লিখে দেবে যে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে দুটো শাখায় ভাগ হয়ে যায়, একটি শাখা হিমালয়ের উত্তর দিক দিয়ে আর একটি শাখা হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে হিমালয় পর্বত পার হয়ে আবার একসঙ্গে মিলিত হয়ে গিয়ে প্রবাহিত হতে থাকে। তাহলে এটা কিন্তু একদম ভারতের জলবায়ুর উপর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাব একদম শেষ, এটাই ভেবে লিখে দেবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছো এবং লিখতেও পারবে। মানে প্রথমে খালি ওটা, তার মানে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু ভারতে কোনটার উপর? ভারতের শীতের উপর প্রকোপ, মানে শীতকাল নির্ভর করে এই উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর উপর।
আর ওইটা যখন লেখা হয়ে গেল তার নিচে প্যারা দিয়ে শুধু এই কথাটা বলবে, যেটা আমি এখানে বললাম যে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে দুটো শাখায় ভাগ হয়ে যায়, একটি শাখা হিমালয়ের উত্তর দিয়ে আর একটি হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত গিয়ে হিমালয় পর্বতের শেষে দুটো একসঙ্গে মিলিত হয়ে প্রবাহিত হয়। তাহলে এটা উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু শেষ। এইবার চলো, এইবার দেখো ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় পূবালী জেট বায়ুর প্রভাব। এইবার এটা বলবো পূবালী জেট বায়ুর প্রভাব। এইবার দেখো এ কি, দেখো এ বর্ষাকালে, এ শীতকালে আর এ বর্ষাকালে এর প্রভাব। বর্ষাকালে কি হয়, জুন জুলাই মাসে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতের উপর যে আসে, এই মৌসুমী বায়ু পুরোপুরিভাবে নির্ভর করে এই ক্রান্তীয় পূবালী জেট বায়ুর উপর। তোরা বললে জুন জুলাই মাসে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ ভারতে বৃষ্টিপাত সংঘটিত করে বা বৃষ্টিপাত ঘটায়, এই মৌসুমী বায়ু পুরোপুরিভাবে নির্ভর করে ক্রান্তীয় পূবালী জেট বায়ুর উপর। ক্রান্তীয় পূবালী জেট বায়ু যদি সক্রিয় থাকে তাহলে ওইবার দক্ষিণ পশ্চিম মৌসুমীর প্রভাব খুব বেশি থাকে, দক্ষিণ পশ্চিম মৌসুমীর প্রভাব। এইবার দেখো কি হয়, যদি কোনো কারণে এই ক্রান্তীয় পূবালী জেট বায়ু যদি কোনো কারণে, এটা দেখো উত্তর দক্ষিণ, মনে করো ভারতের উত্তর আর দক্ষিণ, কোনো কারণে যদি ক্রান্তীয় পূবালী জেট বায়ু যদি উত্তর দিকে সরে যায়, যদি উত্তর দিকে সরে যায় তাহলে ভারতের উপর কি ক্রান্তীয় পূবালী জেট বায়ুর প্রভাবটা থাকবে না। তাই যেই বছর এই ক্রান্তীয় পূবালী জেট বায়ু যদি কোনো কারণে উত্তর দিকে সরে যায় তাহলে ভারতের বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। আর যদি এই ক্রান্তীয় পূবালী জেট বায়ু যদি দক্ষিণে সরে আসে, যদি দক্ষিণ দিকে সরে আসে, তাহলে সেই বছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু খুব প্রবল হয়। তাহলে দেখো, তাহলে ক্রান্তীয় পূবালী জেট বায়ুর উপর কে নির্ভর করে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কখন সক্রিয় হয়? যে বছর ক্রান্তীয় পূবালী জেট বায়ু ভারতের উপর খুব সক্রিয় থাকে। ক্রান্তীয় পূবালী জেট বায়ু যদি কোনো কারণে উত্তর দিকে সরে যায় তাহলে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে যায়। আর যদি দক্ষিণে যদি সরে আসে তাহলে অনেকটা ভারতের উপর চলে আসবে, তখন কি হিমালয় পর্বতের কি নিচ দিকে মানে দক্ষিণ দিকে যদি আসে তাহলে ক্রান্তীয় পূবালী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু খুব স্ট্রং হয় এবং ভারতে বৃষ্টিপাত সংঘটিত করে। তাহলে ভারতে এই যে নিম্নচাপ সংঘটিত করে দক্ষিণ পশ্চিম মৌসুমে যে বৃষ্টিপাত ঘটায় তা পুরোপুরিভাবে কার উপর নির্ভর করে? ক্রান্তীয় পূবালী জেট বায়ুর উপর নির্ভর করে। এই দুইটাতে তোমরা সুন্দর করে লিখবে। একটা হলো ভারতের জলবায়ুর উপর উপক্রান্তীয় জেট বায়ুর প্রভাব, আর একটা হলো ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় পূবালী জেট বায়ুর উপর। উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাব কিসের উপর? মানে একটা কথা মানে শীত, আর এটা এই বর্ষা, এই দুইটার উপর দুইটার প্রভাব। ঠিক আছে, আমি যা বললাম এইটা ভালো করে শুনে তোমরা সুন্দর করে একদম ভারতের জলবায়ুর উপর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাব আর ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় পূবালী জেট বায়ুর প্রভাব, এই দুটো সুন্দর করে কিন্তু তোমরা লিখবে। আশা করি তোমরা পাবে। ধন্যবাদ।